হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। ধর্ম করলে যেমন দেখায় ঠিক এমন দেখাচ্ছে এতিহাকে। এতিহার শরীরের কাপড় ছিঁড়ে গেছে, মনে হচ্ছে জোর করে কেউ কিছু করতে চাইছে, এমনভাবে কাপড় ছিঁড়ে রাখছে। আলের বুকে এতিহা ঝাপটে ধরে রাখছে, এর মাঝে সবাই এসে রুমে হাজির হয়ে গেছে। আল কিছু বলতে যাবে, তখনই এতিহা দৌড়ে গিয়ে একজন মহিলাকে জড়িয়ে ধরে বলে, এতিহা, মামি আমাকে বাঁচান, দেখেন ছেলেটা আমাকে বলে কান্না করতে আরম্ভ করছে। সবাই আলের দিকে রাগী চোখে তাকিয়ে আছে। জুয়েলের বাবা, আল তুমি এটা কি করেছ? তোমার থেকে আমরা এমনটা আশা করিনি। আল, আঙ্কেল আমার কথাটা শুনেন। তখনই এতিহার মামি বলে, এতিহার মামি, তোর কথা কি শুনবে রে? এই তোমরা এখানে দাঁড়িয়ে কি দেখছ? এতিহার কি সর্বনাশ করতেছিল, ওকে মেরে হাত পা ভেঙে দাও। জুয়েল, খালাম্মা আপনি কি বলছেন? আল এমন ছেলে নয়, আগে আলকে বলতে দেন। আসলে কি হয়েছে এখানে? এতিহা, কি হয়েছে মানে? এখানে তো সবাই দেখছে, তাই না? এই ছেলেটা আমাকে জোর করে এখানে টেনে নিয়ে এসে আমার সাথে বলেই আবার কান্না শুরু করছে। জুয়েলের বাবা, জুয়েল তুই এতিহার দিকে তাকিয়ে কি করে বলছিস আলের কথা শোনা প্রয়োজন? আল, তুমি যা করেছ তার জন্য ক্ষমার কোনো প্রশ্ন আসে না। এর জন্য তোমাকে অনেক বড় শাস্তি পেতে হবে। আল, আমি কিছু করিনি, তাহলে শাস্তির কোনো প্রশ্ন আসে না। দরকার হলে আমি নিজে আদালতে যাব। এতিহার মামি, দেখছেন ভাই সাহেব ছেলেটা কত বড় বেয়াদ। এই তোমরা ছেলেটাকে বেঁধে রাখো, ওর বাবা মা আসুক, এরপর থানায় খবর দাও। এতিহা, আমার ইজ্জতের কোনো মূল্য নেই আপনাদের কাছে। মামি, আমি বলি এই ছেলেটা যেহেতু আমাকে নষ্ট করতে চাইছে, ওর মাধ্যমে আমি সবার কাছে ভালো হতে চাই। জুয়েল বাবা, এতিহা তুমি কি বলতে চাচ্ছ? এতিহা, ওর সাথে আমার বিয়ে দিয়ে দেন। ও জেলে গেলে কিছুদিন পর বেরিয়ে চলে আসবে, আর আমি সমাজের কাছে আর সবার কাছে একজন ধর্ষিতা বলে পরিচিতি হয়ে থাকব। আমাকে ওর সাথে বিয়ে দিয়ে দেন, তাহলে ওর উপযুক্ত শাস্তি পাবে। আল, তোমার মতো মেয়েকে আমি বিয়ে করতে যাব তুমি ভাবলে কি করে? দরকার হলে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে যাব, তাও তোমার মতো মেয়েকে বিয়ে করব না। জুয়েল, আল কি বলছিস তুই? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? খালাম্মা আল এতিহাকে বিয়ে করবে। আগামীকাল আমার সাথেই বিয়েটা হবে। আল, জুয়েল তুই কি বলছিস? জুয়েল, তুই কিছু জানিস না। জুয়েল, আমার কিছু জানার দরকার নেই, আর হ্যাঁ তুই বিয়েটা কর, আমি তোর বাবা মায়ের সাথে কথা বলবো, প্লিজ দোস্ত। আল চুপ করে আছে, এতিহা মুচকি হাসছে। এতিহার মামি, জুয়েল তুই যে বলছিস তার কি গ্যারান্টি আছে? জুয়েল, আল আমার দোস্ত, আমি যা বলছি তাই হবে। আল, কি তুই রাজি আছিস তো? আল, জুয়ের জীবনে সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত নিতে হবে শুধু তোর মুখের দিকে তাকিয়ে। আর হ্যাঁ তুই যেহেতু বলছিস সেহেতু আমি রাজি। জুয়েলের বাবা, ঠিক আছে, তাহলে এতিহার বাবা মাকে খবর দেয় আর আলের বাবা মাকে খবর দেয়। এতিহা, না, আমার কাউকে খবর দিতে হবে না। আমি চাই না আমার কলঙ্কের কথা সবাই জেনে যাক। আমি বিয়ের পরে সবাইকে জানাবো। আল, আঙ্কেল মা বাবাকে খবর দিতে হবে না। কিছুক্ষণ পরে এমনিতে বিয়েটা হয়ে যাক, এরপর সবাই জেনে যাবে। আল বেরিয়ে আসতেছিল, তখনই এতিহা ওর হাত ধরে বলে, এতিহা, কি হলো, পালিয়ে যাচ্ছ কোথায়? আল, মানে কি বলছো তুমি? এতিহা, কি বলছি বুঝতে পারোনি? আঙ্কেল বিয়ে আগ পর্যন্ত আলকে আমার বন্ধুরা চোখে চোখে রাখবে, আর ওরা আলের সাথে সাথে থাকবে। আমার মন বলছে আর সুযোগ পেলেই ভাগবে। জুয়েল বাবা, ঠিক আছে, তাই হবে। আল, তুমি ওদেরকে সাথে নিয়ে যাবে। আল চেয়ে দেখে ওই দুইটা ছেলে, যেই ছেলেগুলি এতিহাকে ধরাধরি করে এই রুমে নিয়ে এসেছে। আমার কাছে এসে বলে, চলেন আমাদের সাথে। আল রাগে চোখ লাল করে ওদের সাথে গেছে। আল বুঝতে পারছে এতিহা কোনো একটা ফাঁদ তৈরি করছে, কিন্তু ফাঁদ তৈরি করলে বিয়ে করতে চাচ্ছে কেন? আলের মনে হাজারো প্রশ্ন তৈরি হয়ে গেছে। যেই ছেলেগুলি এতিহাকে রুমে নিয়ে গেছে সেই ছেলেগুলি এতিহার বন্ধু, তার মানে সব কিছু এতিহার প্ল্যান করা ছিল। আজকে রাতটা এভাবে কেটে গেছে, সকালে সবাই রেডি হয়ে নিচ্ছে। আলের সাথে এতিহার ফ্রেন্ডগুলি আছে। কিছুক্ষণ পর সবাই মিলে কমিউনিটি সেন্টারে গেছে। জুয়েল, কিরে শরীর খারাপ নাকি বলেই মুচকি হাসি দিচ্ছে। রাফি, কেন কি হয়েছে রে?
জুয়েল, আরে তেমন কিছু না, তবে তুই বাড়িতে যাবার পর একটা ঘটনা ঘটে গেছে। আস্তে আস্তে সব জানতে পারবি। আল জুয়েলের দিকে রাগী চোখে তাকিয়েছে। জুয়েল চুপ করে গেছে। আল, জুয়েল, তোকে আমার সন্দেহ হচ্ছে কেন জানি তুই এই কাজের সাথে জড়িত আছিস। আর শোনো, যদি আমি জানতে পারি তুই এটার সাথে জড়িত তাহলে তোর আমার বন্ধুত্ব তখনই শেষ, মনে রাখিস। তখন জুয়েল কেমন একটা চুপ করে গেছে। তারপর মুচকি হেসে বলে, জুয়েল শোন, তুই আমার দোস্ত, আমি এমন কোনো কাজ করব না যেই জন্য তোর কোনো সমস্যা হবে। তখনই কাজী সাহেব এসেছে। এসেই জুয়েলের প্রথমে সাইন নিচে, এরপর বলে, কাজী, আপনাদের মাঝে আল ইসলাম কে? আল জবি। আমি তখনই জুয়েলের বাবা এসে বলে, বাবা, আল সাইন করে দাও। এতিহা সাইন করে দিচ্ছে। আমি সাইন করেছি। তখনই রাফি বলে, রাফি, আল এতিহাকে আর তুই সাইন করেছিস? জুয়েল, রাফি তুই চুপ থাক, আজকে আমাদের দুজনের বিয়ে হয়েছে। রাফি আমার দিকে তাকিয়ে আছে। রাফি, মানে কি? জুয়েল, তুই বুঝবি না, শুধু এইটুকু জেনে রাখ, আলের বিয়েটা এতিহার সাথে হয়েছে। যদি দেখতে চাস তাহলে ভিতরে রুমে গিয়ে দেখে আয়। এতিহা নাম ধরে ডাক দিলে সাড়া দিবে। রাফি গেছে এতিহাকে দেখতে, আর আল মন খারাপ করে বসে আছে। হুজুর দোয়া করে দিচ্ছে। জুয়েলের বুটা অনেক সুন্দর, মাশাল্লাহ দেখতে। আমরা বসে কিছুক্ষণ আড্ডা দিলাম। আল, জুয়েল, তোদের তো মনে হয় দেরি হবে। আমি এতিহার সাথে কথা বলে ওকে ওদের বাড়িতে যেতে বলি, কারণ এতিহাকে আমাদের বাড়িতে বউ হিসাবে মেনে নিবে না। আর অন্যদিকে এতিহার পরিবার আমাকে মেনে নিবে না এতিহার স্বামী হিসাবে। জুয়েল, কেন মেনে নিবে না? আমি তোর বাবা মায়ের সাথে কথা বলবো। আল, তোকে এখন এসব কিছু বলা যাবে না। আচ্ছা তুই থাক, সময় বলে দিবে এতিহার সাথে আমার বিয়েটা কত দূর পর্যন্ত যাবে। আল ভিতরে রুমে এসে দেখে এতিহা সেলফি উঠাচ্ছে, আর আল গিয়ে এতিহার হাত ধরে বলে, এতিহা চলো আমার সাথে। এতিহা, কোথায় যাব? আল, জাহান্নামের চৌরাস্তায়। এতিহা, তুমি যাও, আমার জাহান্নামে যাবার কোনো ইচ্ছে নেই। আর শুনো, বিয়ে হয়েছে বলেই যখন তখন আমার হাত বা স্পর্শ করতে আসবে না। তুমি ভেবো না তোমাকে বিয়ে করেছি বলেই সব ভুলে গেছি। আমার সাথে যা করেছো তার জন্য তোমাকে প্রস্তাতে হবে। তখন আল চেয়ে দেখে রাফি বড় বড় চোখ করে আলের দিকে তাকিয়ে আছে। সাথে যারা আছে সবাই তাকিয়ে আছে আর এতিহার কথাগুলি শুনছে। আল, এতিহা, তুমি নিজেকে অনেক কিছু মনে করছো তাই না? তখনই এতাহার মামি এসে বলে, এতিহার মামি, কি হয়েছে? তুমি আমার ভাগ্নিকে ধমকের সুরে কথা বলছো কেন? তুমি কি ভুলে গেছো এতিহা তোমার কত বড় ক্ষতি থেকে বেরিয়েছ? আজকে যদি এতিহা তোমাকে বিয়ে না করত তাহলে এতক্ষণে জেলে বসে বসে মশার কামড় খেতে খেতে জীবন শেষ। আল হাসালেন আমাকে। আমি জেলে যেতাম তখন যখন আমি ধর্ষক হিসাবে চিহ্নিত যখন হতাম। আর আমি যে ধর্ষক নয় সেটা এতিহাস সহ সবাই খুব ভালো করেই জানেন। আলের দিকে এতিহা তাকিয়ে আছে, আর আল কোনো কিছু না বলেই এতিহার হাত ধরে সবার সামনে থেকে টেনে নিয়ে এসেছে। সবাই আলের আর এতিহার দিকে তাকিয়ে আছে। এতিহাকে বাহিরে নিয়ে এসে কিছুটা দূরে নিয়ে এসেছে। এতিহা, কি হচ্ছে? এমন ভাবে টানা হেচড়া করছেন কেন? হাত ছাড়ুন, আমি আপনার সাথে সাথে হাঁটতেছি। তখনই আল রিক্সা ডাক দিচ্ছে, রিক্সা এসেছে। আল, এতিহা উঠো। এতিহা উঠেছে। তখন আল রিক্সা চালকের দিকে টাকা দিয়ে বলে, ম্যাম, যেখানে যেতে চাই সেখানে নামিয়ে দিবে। এতিহা, মানে আমি যেখানে সেখানে যাব, আর তুমি কোথায় যাবে? আল, আমি আমার বাড়িতে, আর তুমি তোমার বাড়িতে থাকবে। আম্মু এমনিতেই তোমার পরিবার উপর ক্ষেপে আছে, আর যদি দেখে তোমাকে আমি এখন বিয়ে করে বাড়িতে নিয়ে গেছি তাহলে আরও অশান্তি তৈরি হবে। এতিহা, আমিও চাই আরও অশান্তি তৈরি হোক। আর আমি তোমাকে বিয়ে করেছি কি আমাদের বাড়িতে থাকার জন্য নাকি? রিক্সাতে উঠো বলছি, আমি তোমার সাথে তোমাদের বাড়িতে যাব। আল, দেখো, ধৈর্যের বাহিরে আচরণ করতে আরম্ভ করছো। এতক্ষণ কিছু বলিনি, তার মানে এই না যে আমি তোমার প্রতি দুর্বল তাই এমনভাবে ব্যবহার করছি। তোমাকে যা বলছি তুমি তাই করবে। তুমি তোমাদের বাড়িতে যাও। এতিহা, আমি বাড়িতে যাই আর তুমি ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিবে। আরে রাতে আমার সাথে যা করছো, তখন আমি যদি গর্ভবতী হয়ে যাই তখন বলবে এই সন্তান আমার নয়, আর নিজের বোনের প্রতিশোধটা খুব সহজে নিতে পারবে। বাহ, কি সুন্দর প্ল্যান তোমার। আল, এই রাতে তোমার সাথে আমি করেছি, আর তুমি গর্ভবতী হবে কি করে? তখন রিক্সার ড্রাইভার বলে, স্যার, আপনারা যাবেন নাকি আমি চলে যাব? এতিহা, দেখছেন না ঝগড়া করছি, আপনি দাঁড়িয়ে থাকেন আর তারা থাকলে চলে যান। তখনই রিক্সার ড্রাইভার বলে, আপা, আপনারা কি পালিয়ে বিয়ে করছেন?
আল, এই তুমি এত কথা বলছো কেন? যাও মিয়া, এই নাও 100 টাকা, যাও এখান থেকে। তখন রিকশা চালক বলেন, স্যার টাকা লাগবে না, তবে আপনাদের দুজনকে বেশ মানিয়েছে। রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করলে মানুষ খারাপ বলবে। চলেন বাড়িতে নিয়ে দিয়ে আসি। আপনাদের দেখে আপনাদের বাবা মা মেনে নিবে, এমন সুন্দর জামাই বুকে কোনো বাবা মা না মেনে নিয়ে থাকতে পারবে না। এতিহা, এই জ্ঞান দিচ্ছ কেন? যাও না, নিজের চরকায় তেল দাও। আল এতিহার দিকে তাকিয়ে আছে। এতিহা ওড়নার মাথাটা পেঁচিয়ে যাচ্ছে। আল হঠাৎ করে কি যেন ভাবতে লাগল। কিছুটা ভেবে বলে, আল, এতিহা রিকশায় উঠো। কি হলো উহো? এতিহা, বলেছি না আমি বাড়িতে যাব না, তোমার সাথে তোমাদের বাড়িতে যাব। আল, আমাদের বাড়িতে যাব? তখন চেয়ে দেখি এতিহা অনেক খুশি হয়েছে। আমরা দুজনে রিকশায় বসে আছি। এতিহাকে দেখে মনে হচ্ছে বেশ খুশি। এতিহাকে যত দেখছি ততই কেমন অচেনা লাগছে। 3 মিনিটের মধ্যে বাড়ির সামনে এসেছি। রিকশা ভাড়া দিয়ে এতিহাকে নিয়ে সামনের দিকে যাচ্ছি। এতিহা, শোনো, তোমার আম্মু যদি আমাকে কোনো কিছু করতে চাই, তাহলে তোমার পরিবারের সবার নামে নারী নির্যাতন মামলা দিয়ে থানায় ঢুকিয়ে দিব। আল, আম্মু তোমাকে কি করবে জানি না, তবে আমার কপালে খারাপই আছে এটা নিশ্চিত। তুমি আমার জীবনে যেদিন থেকে এসেছো সেদিন থেকে আমার জীবনটা একদম বরবাদ হয়ে গেছে। এতিহা, সবে তো শুরু হয়েছে। চোখের পানি আর নাকের পানি যদি এক না করেছি, তাহলে আমার নাম এতিহা না। তোমাদের পরিবারের জন্য আমাদের যে ক্ষতিটা হয়েছে সেইটার মাসুল তো তোমাদের দিতে হবে। আল, ক্ষতি তোমাদের হয়েছে নাকি আমাদের হয়েছে সেটা পরে জানতে পারবে। এখন আগে বাড়ির ভিতরে ঢুকতে দেয় কিনা সেই চিন্তা করো। ক্রয়েন বেল চাপ দিতেই কিছুক্ষণ পর আলের ভাবি এসে দরজাটা খুলে দিচ্ছে। দরজা খুলে চলে যাচ্ছে। আমি অবাক, আরে ভাবি কিছু বলেনি কেন? তখন চেয়ে দেখি এতিহা আমার ঠিক পেছনে লুকিয়ে আছে। কি হলো, তুমি পেছনে কেন? যাও, ভিতরে যাও। এতিহা, আগে নিজে যান, তারপর আমি যাচ্ছি। ঝাড়ুর পাক্কা আর বকাগুলি নিজের উপর নেন। আল, হ্যাঁ যাচ্ছি। কেমন মেয়ে আমার জীবনটা তেজপাতা করে ছাড়বে। এতিহাকে নিয়ে যেই ভিতরে ঢুকেছি, চেয়ে দেখি আম্মু সোফায় বসে বসে পত্রিকা পড়ছে। ভাবি, আল, তোমার সাথে মেয়েটাকে? দেখতে তো বাড়ি মিষ্টি মেয়ে। তোমার গার্লফ্রেন্ড নাকি? তখনই আম্মু চোখ তোলে তাকিয়েছে। এর মাঝে বাবা সিঁড়ি দিয়ে নিচে নামতেছে। নানি রান্নাঘর থেকে আসছে আর ভাইয়া বাড়ির ভিতরে ঢুকছে। আমি বলতেছি, আসলে ভাবি ওর নাম এতিহা, আমার ফ্রেন্ড ঠিক তখনই। আর তখনই এতিহা বলে, এতিহা, এই মিথ্যা কথা কেন বলছো? আমি তো তোমার সদ্য বিয়ে করেছো আর এখন বলছো ফ্রেন্ড। রাতে আমার সাথে কি করেছো সবাইকে বলবো। এতিহার কথা শুনে সবাই আমার দিকে তাকিয়ে আছে আর আমি সোজা এতিহার মুখ চেপে ধরেছি। তখনই আম্মু বলে, আল, ওর মুখ থেকে হাতটা সরা। কাম সারছে, হাত সরালে তো সব বানিয়ে বানিয়ে মিথ্যাখ্যা বলতে আরম্ভ করবে। ঠিক তখনই এতিহা হাতে কামড় দিচ্ছে আর আমি জোরে চিৎকার। আম্মা বলে, চলবে মন বুঝাদায় পর্ব 03। লেখা মোহাম্মদ সোরেফ। ধর্ষণ করলে যেমন দেখায় ঠিক এমন দেখাচ্ছে এতিহাকে। এতিহার শরীরের কাপড় ছিঁড়ে গেছে, মনে হচ্ছে জোর করে কেউ কিছু করতে চাইছে, এমনভাবে কাপড় ছিঁড়ে রাখছে। আলের বুকে এতিহা ঝাপটে ধরে রাখছে। এর মাঝে সবাই এসে রুমে হাজির হয়ে গেছে। আল কিছু বলতে যাবে, তখনই এতিহা দৌড়ে গিয়ে একজন মহিলাকে জড়িয়ে ধরে বলে, এতিহা, মামি আমাকে বাঁচান, দেখেন ছেলেটা আমাকে বলে কান্না করতে আরম্ভ করছে। সবাই আলের দিকে রাগী চোখে তাকিয়ে আছে। জুয়েলের বাবা, আল, তুমি এটা কি করেছ? তোমার থেকে আমরা এমনটা আশা করিনি। আল, আঙ্কেল, আমার কথাটা শুনেন। তখনই এতিহার মামি বলে, এতিহার মামি, তোর কথা কি শুনবে রে? এই তোমরা এখানে দাঁড়িয়ে কি দেখছ? এতিহার কি সর্বনাশ করতেছিল, ওকে মেরে হাত পা ভেঙে দাও। জুয়েল, খালাম্মা, আপনি কি বলছেন? আল এমন ছেলে নয়, আগে আলকে বলতে দেন। আসলে কি হয়েছে এখানে? এতিহা, কি হয়েছে মানে? এখানে তো সবাই দেখছে, তাই না? এই ছেলেটা আমাকে জোর করে এখানে টেনে নিয়ে এসে আমার সাথে বলেই আবার কান্না শুরু করছে। জুয়েলের বাবা, জুয়েল, তুই এতিহার দিকে তাকিয়ে কি করে বলছিস আলের কথা শোনা প্রয়োজন? আল, তুমি যা করেছ তার জন্য ক্ষমার কোনো প্রশ্ন আসে না। এর জন্য তোমাকে অনেক বড় শাস্তি পেতে হবে।